আপনি সাধারণ মানুষকে কারা এই গল্পগুলোতে সেল রাইট, করছে? আপনি যাদের কথা বলছিলেন। আমরা একটা জায়গায় পক্ষপাতিত্ব করি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের প্রশ্নে আমাদের অবস্থান অনড়। এটা কি দল আওয়ামী লীগ নাকি ব্যক্তি, কোন পর্যায় থেকে এখন আপনারা দেখছেন? আপাতত আমাদের স্ট্যান্ডটা তো হচ্ছে যে তার অ্যাক্টিভিটিস ব্যান। জার্নালিজম করতে হলে রেসপন্সিবল জার্নালিজম করেন। কেউ আপনার তো মুখ বন্ধ করছে না। তিনটি রাজনৈতিক দল কিভাবে সিলেক্ট হলো? পুরো জুলাই আগস্টের যারা নেতৃস্থানীয় তাদেরই এটা পার্ট। আমরা এই মুহূর্তে বাংলা এডিশনের জন্য বিশেষ একজন অতিথিকে সাথে পেয়েছি। এই সফরকে ঘিরে বাংলাদেশের মানুষের নানা ধরনের প্রশ্ন রয়েছে। আমরা এই সফরের কিছু আপডেট সহ আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব তার কাছ থেকে জেনে নিতে চাই আমাদের আগামীকাল জাতিসংঘের যে অধিবেশনে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা এই সফরের মাধ্যমে বাংলাদেশের থলেতে আসলেই কি যাচ্ছে এবং নির্বাচন নিয়ে কি ধরনের তথ্য থাকছে। আপনাকে ধন্যবাদ বাংলা এডিশনে সময় দেওয়ার জন্য। আসলে অনেক রাশ সময় যাচ্ছে আপনাদের জন্য। এই সময়ে এসে অনেকের মনে প্রশ্ন, এই সফরে তিনটি রাজনৈতিক দলের নেতারা এসেছেন। আজকে আমরা কথা বলছিলাম জামাতের নায়েবে আমিরেরও সাথে। তিনিও বলছিলেন যে অন্য অন্য রাজনৈতিক দলের আরও কিছু সদস্য এলেও এই সফরটা আরও বেশি প্রাণবন্ত হতো বা হয়তো বা কম প্রশ্ন হতো। তিনটি রাজনৈতিক দল কিভাবে সিলেক্ট হলো যদি একটু বলতেন। না, আপনি জানেন যে বাংলাদেশের বাস্তবতায় তো তারা নেতৃস্থানীয় দল, ঠিক না? বিএনপি তো আনডাউটেডলি অনেক বড় দল, জামাতও বড় দল, এনসিপি অনেকে বলতে পারেন যে এনসিপি কি বড় দল বা ছোট, বাট এনসিপি যারা স্টুডেন্টরা, যারা জুলাই আগস্টে যারা একটা গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিলেন, তারাই এসে এটাকে এই একটা পার্টি করলেন। তো পুরো জুলাই আগস্টের যারা নেতৃস্থানীয় তাদেরই এটা পার্টি, তো সেই বিচারে এদেরকে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমরা প্রথম যখন শুনেছিলাম যে চারজন সফর সঙ্গী ছিল, এরপরে আপনারা জামাতের একজন এবং এনসিপির একজন বাড়িয়েছেন। আজ আমাদের আরও দু একজন রাজনৈতিক এই সফরের যারা আছে তাদের সাথে কথা হয়েছিল। এমনকি কোট করেই বলি, জামাতের নায়েবে আমিরও বলছিল যে এখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু জায়গায় এখনও পক্ষপাতিত্ব হচ্ছে। এইটাকে আপনি কীভাবে দেখেন? পক্ষপাতিত্ব আপনি তো বিচার করবেন হচ্ছে কাজ দেখে। আমাদের কাজটা আপনি নির্ণয় করেন যে আমরা এমন কোনো কাজ করছি যেটা মনে হতে পারে যে এই পার্টিকে আমি পক্ষপাত করছি বা তার পক্ষ নিচ্ছি। আমি এই 14 মাস এই গভর্নমেন্টের সাথে আছি, আমি অন্তত দেখছি না যে এই গভর্নমেন্ট কোনো জায়গায় পক্ষপাতিত্ব করছে। আমরা একটা জায়গায় পক্ষপাতিত্ব করি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের প্রশ্নে আমাদের অবস্থান অনড় এই জায়গাটায়। কিন্তু অন্যান্য সমস্ত পার্টি আমরা মনে করি যারা জুলাই আগস্টে যারা ছিলেন তারা আমাদের অংশীজন, তাদেরকে আমরা সমানভাবে আমরা দেখি। আর কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরেন তিনটা পার্টির থেকে আনা যে একটা রিসোর্সেরও তো একটা বিষয় আছে, রিসোর্স কনস্ট্যান্টেরও তো একটা বিষয় আছে। আমি আসলে আমার নির্ধারিত কোশ্চেনের ভিতরে এটি ছিল না, আপনি বলার কারণে। আওয়ামী লীগের প্রশ্নে আপনি যে আপোষহীন আপনি যে জায়গাটি বললেন, এটা কি দল আওয়ামী লীগ নাকি ব্যক্তি, কোন পর্যায় থেকে এখন আপনারা দেখছেন? এটি কিন্তু নায়েবে আমিরের কাছে প্রশ্ন ছিল যে 14 দল সহ তারা আওয়ামী লীগের বিষয়ে কোনো ছাড় দিতে চান না। এখন মানে দলের মধ্যে মানুষের আচরণগত জায়গা থেকেই এমন পরিস্থিতি আওয়ামী লীগের হয়েছে, কিন্তু আপনাদের স্ট্যান্ডটা কি এখন ফুল আওয়ামী লীগ? এটা আমাদের স্ট্যান্ডটা তো রিফ্লেক্টেড, তো দেখেছেন যে পার্টির অ্যাক্টিভিটিসটা ব্যান করা হয়েছে এবং পার্টির যারা টপ লিডারশিপ যারা আছে, যারা জুলাই অগাস্টের হত্যাকাণ্ডে জড়িত, তাদের বিচার হচ্ছে। তো তার সামনে যে তার কি বাংলাদেশের মানুষ কি ডিসিশন সেটা পরের বিষয়, বাট আপাতত আমাদের স্ট্যান্ডটা তো হচ্ছে যে তার অ্যাক্টিভিটিস ব্যান। আগামীকাল ভাষণ দিবেন, এই ভাষণে গত এক বছরেরও পরিবর্তন, আপডেট এগুলো থাকবে আমরা আশা করি। কি মনে করছেন আপনাদের র্যাপিডলি মিটিংগুলোতে আমাদের থলেতে আসলে বাংলাদেশের জন্য কি মেসেজ থাকছে? বাংলাদেশের থেকে এটা চিফ অ্যাডভাইজারের এটা দ্বিতীয় ভাষণ হবে। গত বছর উনি ভাষণ দিয়েছিলেন
এই ভাষণে মূলত গত এক বছরে এই এই ইন্টারিম গভর্নমেন্টের প্রাপ্তিগুলো কি কি, আমরা কি কি কাজ করেছি, আমরা বাংলাদেশে কি অভূতপূর্ব কি কি চেঞ্জ এসছে, তারপরে জুলাই অগস্টে যে মহৎ একটা বিপ্লব হলো, মহৎ একটা গণ অভ্যুত্থান হলো, সেগুলোর উপরে আসবে। প্লাস হচ্ছে যে আমাদের গভর্নমেন্টের মূল তিনটা প্রধানতম কাজ ছিল হচ্ছে সংস্কার, তারপরে হচ্ছে বিচার এবং শেষে হচ্ছে হলো ইলেকশন। এই তিনটা জায়গায় কি কি কাজ আমরা করেছি, কতদূর এগিয়েছে সেগুলো থাকবে। ইলেকশনের যে ডিক্লারেশন হয়েছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, সে বিষয়ে উনি আবারও বলবেন। প্লাস হচ্ছে যে বৈশ্বিক অনেক বিষয় আছে, যেমন ধরেন বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জের দ্বারা এফেক্টেড, ক্লাইমেট চেঞ্জের বিষয়টা আসবে। তারপর হচ্ছে যে সভ্যতার একটা সংকট চলছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আপনি মানুষ বেশি কনজিউম করে, বেশি ওয়েস্ট করে, ওয়েলথের ইকুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে না, ওয়েলথ অ্যাকুমুলেশন হয়ে যাচ্ছে গুটি কয়েক মানুষের কাছে। সে বিষয়ে প্রফেসর ইউনূস বলবেন, ওনার ওই যে 3-0 থট নিয়ে উনি তো পুরো পৃথিবীতে এই কথাগুলো বলেন, সেটা আবার বলবেন, সবাইকে বলবেন, অনুপ্রাণিত করবেন। এই বিষয়গুলো আসবে। প্লাস হচ্ছে গাজায় যে গণহত্যা হচ্ছে সেগুলো নিয়ে বলবেন। একেবারে শেষ প্রশ্ন, সেটি হলো এই যে আমরা র্যাপিড হাই লেভেলের যে মিটিংগুলো দেখছি, উচ্চ পর্যায়ের সভা, বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কিন্তু বিশেষ করে যারা এনবিআর, যারা প্রবাসে থাকেন, তাদের একটি বড় অভিযোগ রয়েছে বাংলাদেশের জন্য, যখন বাংলাদেশের এয়ারপোর্ট থেকে শুরু করে অন্য এয়ারপোর্টে বাংলাদেশকে একটু অন্যভাবে দেখা হয়। আপনাদের কূটনৈতিক আলোচনায় বাংলাদেশের সাথে এই সম্পর্ক, অন্য কর্মসংস্থান তৈরি, এই বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে কিনা? প্রচুর পাচ্ছে। প্রফেসর ইউনূসের এইটা একটা আমি বলবো যে ব্রত, যে বাংলাদেশে উনি প্রচুর চাকরির মানে প্রচুর জব তৈরি করতে চান, এন্টারপ্রেনারশিপটা তৈরি করতে চান, যাতে এন্টারপ্রেনার হলে জব এমনি তৈরি হবে। সেই লক্ষ্যে কিন্তু অনেকগুলো কাজ হচ্ছে, অনেকগুলো ইম্পর্ট্যান্ট রিফর্ম হয়েছে, লেবারের রিফর্ম হয়েছে, ট্যাক্সেশনের রিফর্ম হয়েছে, ম্যাক্রো ইকোনমিতে রিফর্ম হয়েছে, এবং সবথেকে যে লজিস্টিক্যাল যেগুলো চ্যালেঞ্জ ছিল সেগুলোতে রিফর্ম হয়েছে। যেমন ধরেন চিটাং পোর্ট, আমরা চাচ্ছি যে একটা বিদেশি খুব ভালো, খুব বড় কোম্পানির কাছে এই চিটাং পোর্টের টার্মিনাল 2-1টা তারা যদি ম্যানেজ করতে, ম্যানেজমেন্টটা আমরা দিতে চাচ্ছি, দেখতে চাচ্ছি যে তারা কতটুক ইমপ্রুভ করে। আপনি যদি আপনার পোর্ট যদি ঠিক না হয়, কেউ এখানে আমাদের দেশে ইনভেস্টমেন্ট করতে হবে না। কেননা মানুষজন এখানে বড় বড় কোম্পানিগুলো এখানে ইনভেস্ট করবে কেন? সে এখানে প্রোডাক্ট একটা তৈরি করে নিয়ে আবার সে পৃথিবীতে সে এক্সপোর্ট করবে। তো এক্সপোর্ট করতে হলে কিসের মাধ্যমে এক্সপোর্টটা হবে? এক্সপোর্ট তো হবে হচ্ছে আপনার সি পোর্টের মাধ্যমে। সেই জন্য আপনার এটা খুব ইম্পর্টেন্ট। এই বিষয় নিয়ে প্রফেসর ইউনূস বারবার বলছেন, এবং এই চ্যালেঞ্জগুলো কীভাবে উত্তরণ করা যায় সেগুলো নিয়ে কথা বলছেন। ম্যাক্রো ইকোনমি, যে সমস্ত দেশে প্রচুর ইনফ্লেশন থাকে প্রায়, সেখানে অনেকে ইনভেস্টমেন্ট করতে আসে না। তো উনি চাচ্ছেন যে ইনফ্লেশনটাকে কমিয়ে এনে একদম সহনীয় পর্যায়ে যতটা টাফ মনিটরি পলিসি দিয়ে করা যায়, সেগুলোর কাজ, প্রত্যেকটা কাজই কিন্তু খুব ভালোভাবে হচ্ছে। এবং এদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটা প্রসপারাস নেশন করা, বাংলাদেশে প্রচুর জব তৈরি করা, বাংলাদেশে ইয়াং ছেলে মেয়েদের প্রচুর জব দরকার, বাংলাদেশকে একটা বিশ্বর যেই রাষ্ট্রপুঞ্জের মধ্যে একটা প্রাউড নেশন হিসেবে আবির্ভূত করা। আমি আসলে ছেড়ে দিতাম কথার জন্য আসা, সেটি হলো পোর্ট সেন্ট মার্টিনস, এবং আপনি এখন ইউএসএতে আছেন। বাংলাদেশের মানুষের খুব আগ্রহের একটা জায়গা আছে, পোর্ট ইউএসএকে দিয়ে দেওয়া হয়েছে, সেন্ট মার্টিনস দিয়ে দেওয়া হয়েছে, এবং ইউএসএর যে সৈন্য তাদের নিয়েও একটা, যারা একেবারে সাধারণ জনগণ, তাদের জন্য যদি একটু কিছু বলেন। এটা হচ্ছে যে বাংলাদেশের ফ্রিডম অফ স্পিচটা তো এখন সবাই এনজয় করেন, ফ্রিডম অফ প্রেসও এনজয় করেন। ফলে দেখা যাচ্ছে ইউটিউবে কিছু বাটপাট টাইপের সাংবাদিকরা এগুলো ছড়ান। তারা কোনোদিন পড়ালেখা করেন না। বাংলাদেশে কোনো আমলে 54 বছরের কোনো সময় এই সেন্ট মার্টিন আরেকজনকে দিবে এই প্রশ্নটাই আসেনি। আপনি যদি একটু খাটেন, আপনি যদি ফরেন মিনিস্ট্রিতে যান,
যে বলেন যে আমি আপনার 54 বছরে আমি একেবারে সাধারণ মানুষ যে একেবারে আপনি গ্রামে থাকে, তার উদ্দেশ্যে আমি আপনার কাছ থেকে- সাধারণ মানুষকে কারা এই গল্পগুলো সেল রাইট, করছে? আপনি যাদের কথা বলছিলেন তারা তো এই গল্প, কেন সাধারণ মানুষের পক্ষে এই পুরো জিনিসটা বোঝাটা সম্ভব না। এবং আপনাকে কীগুলো এই যে দেখেন 3-4টা ইউএস বাংলাদেশের সাথে ইউএসএ, বাংলাদেশ কিছুদিন আগে রাশিয়ার সাথেও মহড়া করেছে। মহড়া যার সাথে কিছুদিন মিডল ইস্টে বাংলাদেশ মহড়া করে। তো এখন মহড়া করা মানে কি আপনি কি বাংলাদেশের সৈনিকও অনেকে নিয়ে অনেকে ট্রেন আপ করায়, এটা হচ্ছে নর্মাল প্র্যাকটিস থ্রু আউট দ্য গ্লোব। বিশ্বের সব জায়গায় এটা নর্মাল প্র্যাকটিস। কিন্তু আপনি এই যে গল্পগুলো যারা দিচ্ছেন, এটা হচ্ছে এক ধরনের বাটপাড়ি। এবং তার সাথে আবার কোনো মানে খুবই লো লেভেলের কিছু পলিটিশিয়ান, তারাও এখানে একটু রস লাগিয়ে দিচ্ছেন। আমি সবাইকে আহ্বান করব, বারবার দেখেন ফরেন মিনিস্ট্রিতে আপনারা যদি ভালো সাংবাদিক হয়, আপনি যে নিজে ইনভেস্টিগেট করে দেখেন। সেন্ট মার্টিনে যান, দেখেন বাংলাদেশের এটা একটা, যারা এগুলো বলছে আমি তাদেরকে বলবো যে জার্নালিজম করতে হলে রেসপন্সিবল জার্নালিজম করেন। কেউ আপনার তো মুখ বন্ধ করছে না, কিন্তু আপনি জার্নালিজম মানে ফ্রিডম অফ প্রেস পেয়ে আপনি একটাকে অ্যাবিউজ করলে সেটা তো কারোর জন্য ভালো কোনো এক্সাম্পল তৈরি করে। এই সফরের খুব উল্লেখযোগ্য যেটি আপনার মনে হয়েছে এটা বাংলাদেশের জন্য একটু ভালো পাওয়া, এবং এই যে মিটিংগুলো সবগুলোই উনি খুব গুরুত্ব সহকারে, এর একটি যদি একটু আপডেট। এই সফরের সবচেয়ে বড় যেটা পাওয়া হচ্ছে, উনি অনেকগুলো ওয়ার্ল্ডের নেতৃস্থানীয় লিডারের সাথে দেখা করেছেন, কথা বলেছেন। তারা জানিয়েছে যে তারা বাংলাদেশকে সাপোর্ট করে, বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনকেও তারা সাপোর্ট করেছেন। আপনি দেখেন ইতালিয়ান প্রাইম মিনিস্টার, পাকিস্তানের প্রাইম মিনিস্টার, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, আজকে নেদারল্যান্ডের প্রাইম মিনিস্টার, একটু আগে আলবেনিয়ার প্রেসিডেন্টের সাথে কথা হলো। এবং আলবেনিয়ার প্রেসিডেন্ট নিজে এসছেন এই মিশনে, যে উনি এসে বাংলাদেশের সাথে কথা বলবেন। বাংলাদেশের থেকে তারা প্রচুর হাজার শ্রমিক নিতে চাচ্ছেন লিগালি, সেই বিষয়ে আলাপ হয়েছে। এবং আমরা যাতে তাদের সাথে একটা MOU তৈরি করতে পারি, সেই বিষয়ে তাদের সাথে আমাদের আজকে খুব ফ্রুটফুল, খুবই ফলপ্রসূ একটা আলাপ হয়েছে। এই যে আপনি দেখেন আসার পরে কতগুলো ওয়ার্ল্ড লিডারের সাথে কথা হয়েছে। আরও সামনে কালকে আছে মিটিং। তা বিভিন্ন ফোরামে যায় উনি বাংলাদেশের কথাগুলো বলছেন, একটা দুইটা ফোরামে নয়, সব জায়গায় যেয়ে বলছেন বাংলাদেশের চেঞ্জগুলো কি। অনেকে তো বুঝে না যে বাংলাদেশে আসলে কি হচ্ছে, কারা এই কাজগুলো, বাংলাদেশ এখন কোন পর্যায়ে আছে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে এবারের প্রধান উপদেষ্টার যে সফর, সেই সফরের অন্যতম সফরসঙ্গী এবং প্রেস উইংয়ের প্রধান প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তিনি বলছিলেন এবার এই সফরের আপডেট। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল প্রধান উপদেষ্টার বক্তব্য রয়েছে জাতিসংঘে নির্ধারিত সময়ে, সেটিও আমরা আপডেটগুলো জানাবো। সাথে ছিলাম আমি মৃদুল ইসলাম। পরবর্তী আপডেট নিয়ে আবারও হাজির হব। ধন্যবাদ।